তোমরা খুব ভালো আছো। তো মাধ্যমিক পরীক্ষা তো হয়ে গেছে। তোমরা সবাই পরীক্ষা দেওয়ার পরে নিশ্চয়ই কে কত পাবে সেটা স্থিরও করে নিয়েছো। তো চলো আজকে আমি তোমাদেরকে বাংলা যে প্রথম ভাষা, অর্থাৎ যে পরীক্ষাটা তোমরা প্রথম দিয়েছিলে সেই পরীক্ষাটার অ্যান্সার কি তোমাদেরকে আজকে আমি বলবো। তো দেখো, আমি বলে বলে যাচ্ছি, তোমরা একটু মিলিয়ে মিলিয়ে যাবে কোনটা সঠিক উত্তর এবং সেই সঠিক উত্তরে কোন উত্তরটাতে বোর্ড তোমাদেরকে মার্কস দেবে আর কোন উত্তরটায় বোর্ড মার্কস দেবে না, সেটা আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি। তো দেখো, প্রথমে ছিল তোমাদের এমসিকিউ, যেখানে তোমাদেরকে 17টা করতে হয়েছিল, 17 মার্কসের ছিল। প্রথম কোশ্চেন ছিল, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? উত্তর হবে 8 আনা। যারা 8 আনা ছাড়া অন্য কোনো উত্তর করেছো তারা কোনো মার্কস পাবে না। সেকেন্ড কোশ্চেন ছিল, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তা কে? বক্তা গিরিশ মহাপাত্র। নেক্সট কোশ্চেন ছিল, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? উত্তর হবে গুজরাটি। তারপরে কোশ্চেন ছিল, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে। উত্তর হবে কাছে দূরে। খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায়। উত্তর হবে নীল খিলানে। নেক্সট হচ্ছে, যথা বৃহন্নলা রূপী কিরিটি, কিরিটি হলেন অর্জুন। তারপরে কোশ্চেন ছিল, খাগের কলম কখন দেখা যায়? উত্তর হবে সরস্বতী পূজার সময়। নেক্সট কোশ্চেন ছিল, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো? উত্তর হবে বাংলা পারিভাষিক শব্দ কম। এটা বাদ দিয়ে যারা অন্য উত্তর করেছো তারা কোনো মার্কস পাবে না। নেক্সট, শেষ পর্যন্ত নিবিড় কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। নেক্সট কোশ্চেন, নমিপুত্র পিতার চরণে, নিম্নরেখ পদটি হলো সম্বন্ধ পদ। সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো নিরপেক্ষ কর্তা। তারপরে হচ্ছে, সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম অপাদান তৎপুরুষ। শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো সাধারণ ধর্ম। আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে। গঠন অনুসারে বাক্যটি হলো মিশ্র বাক্য। যারা যৌগিক বাক্য করেছো তারা নাম্বার পাবে না, মনে রাখবে মিশ্র বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নঙর্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় একমাত্র কর্তৃবাচ্যে। আচ্ছা, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো, এটাতে দুটো উত্তর ঠিক হবে। এক, কয়ের দাগে যেটা ছিল, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। দুই নম্বর হচ্ছে ঘ, যেটা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের 2-এর 1 প্রশ্ন ছিল, ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? এর উত্তর তোমাদেরকে লিখতে হবে, যেটা মূল উত্তর সেটুকুই শুধু আমি বলে দিচ্ছি। তপনের ছোট মাসি তপনের লেখা গল্পটি অন্য কোনো জায়গা থেকে টুকলিফাই করেছে কিনা সে কথা বলার পরিপ্রেক্ষিতে এই উক্তি। নেক্সট কোশ্চেন ছিল, এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, কথাগুলো কে কাদের বলেছিলেন? কথাগুলো হরিদা তার প্রতিদিনের সঙ্গী গল্পকথক ও তার বন্ধুদের বলেছিলেন। এটা লিখতে হবে তোমাদেরকে। নেক্সট কোশ্চেন, মিথ্যেবাদী কথাকার, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? এখানে তোমাদেরকে লিখতে হবে, উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ গিরিশ মহাপাত্রের হাতে গাঁজা খাওয়ার যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও সে নিমাইবাবুর কাছে অস্বীকার করলে জগদীশবাবু কথা বলেছিলেন। তারপরে কোশ্চেন হচ্ছে, আরও বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? এর উত্তর লিখতে হবে যে 5 দিন আগের যে পঙ্কিল নদীটি জলপুষ্ট হয়ে ফুলে ফেপে চঞ্চল বেগে ছুটে চলায় তাকে বেশি অপরিচিত মনে হয়েছিল নদের চাঁদের। নেক্সট কোশ্চেন কি ছিল? এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল? উত্তর হবে কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। পরে, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল?
সমুদ্রের তীরে পাহাড়ের নিচে দুঃখ ক্লেশহীন মনোরম সত্য ধর্ম এবং সদাচার বিশিষ্ট স্থান ছিল দিব্যপুরী। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? এর উত্তর, যারা একটু ভালো করে গুছিয়ে উত্তর লিখতে পারবে তাদের জন্য এই উত্তরটা লিখতে হবে যে চিলিতে যুদ্ধ হয়, বা চিলিতে যুদ্ধ হওয়ায় লিখতে পারো, বা যুদ্ধবিধ্বস্ত মানুষের মৃত্যুর সাথে কথকের স্মৃতি মলিন হয়ে যায়, বৃষ্টিতে তাই পায়ের দাগ ধুয়ে যাওয়ায় ঘাস জন্মেছিল। পরের কোশ্চেন 2-2-3, কৃপণ আলোর অন্তপুরে, আলোর কৃপণতার কারণ কি? উত্তর হচ্ছে, আফ্রিকা শুধু ছায়াচ্ছন্ন ছিল না, সেখানকার মানুষেরা ছিল অন্ধকারে ঢাকা। নেক্সট কোশ্চেন 2-2-4, নাদিলা করবুর দল হেরি বীর বরে, করবুর দল শব্দটির অর্থ কি? দেখো, অ্যাকচুয়ালি হচ্ছে করবুর কথাটির অর্থ হচ্ছে রাক্ষস, আর করবুর দল কথাটির অর্থ হলো রাক্ষস দল। যারা একটু ভালো মার্কস পাওয়ার চেষ্টা করছো তাদেরকে এটাই লিখতে হবে। তারপরে হচ্ছে, পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, চারিদিকে যুদ্ধ, মানুষের মৃত্যু, উদ্বাস্তুর কারণে কবি পৃথিবীর অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যে সুস্থ সুন্দর পৃথিবী শান্তিপ্রিয় মানুষের কাম্য, তা এখন আর বর্তমান নেই বলেই কবি একথা মনে করেন। নেক্সট, ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার পাকা ঠাঁই? উত্তর হবে কলমের পাকা ঠাঁই। 2-3-2, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত? উত্তর হচ্ছে, অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করিয়ে নেওয়া। তারপরে হচ্ছে, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে, তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? লিখতে হবে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করে। তার ফলে বলতে সেই পরিভাষা সমিতিতে বিজ্ঞানের অধ্যাপক, ভাষা তত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং আরও অনেকের একযোগে কাজ করাকে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে, এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে? উত্তর হবে, গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে বিদেশে উন্নত মানের নিপ তৈরির পদ্ধতি বের হয়েছিল। নেক্সট তোমাদের যেটা বলে আমি শেষ করব আর কি, যেগুলো তোমার জানা উচিত, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? যারা উত্তর লিখে এসছো ক্রিয়াপদ দেখে, তাদের উত্তরে তারা কোনো মার্কস পাবে না। উত্তর হবে সমাপিকা ক্রিয়ার সাথে নাম পদের সম্পর্ক দেখে। তারপরে হচ্ছে, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। এটা তোমরা সবাই পারবে, যেখানে মুখ্য কর্ম একটা বস্তুবাচক হবে, একটা কর্মকে বস্তুবাচক। যেমন ধরো, ছেলেটি বই পড়ে, কি পড়ে? বই। এই বই হচ্ছে মুখ্য কর্ম। ঋষি পালক পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। যিনি ঋষি তিনি বালক। উত্তর হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। তারপরে হচ্ছে, নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, অন্ধ করে যে অন্ধকার সমাস হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, যে দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করো। জটিল বাক্যটা করবে তোমরা যে যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য। এটাকে আরেকটা করা যায়, যেটা সংগ্রহ করেছিল সেটা দুর্গমের রহস্য। যেটা হবে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই তোমরা মার্কস পাবে। আচ্ছা, তারপর হচ্ছে, আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। সেটা হচ্ছে, আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? কোশ্চেন মার্ক। এটা উত্তর করলেই হবে। তারপর হচ্ছে, এসো যুগান্তের কবি ভাববাচ্যে পরিণত করো। যুগান্তের কবির আশা হোক, এটা হচ্ছে ভাববাচ্যে রূপান্তর। করবাচ্যের একটি উদাহরণ দাও। তোমরা মোটামুটি নিজেরাই করতে পারবে এটা। আর যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও, এটাও তোমরা নিজেরা অবশ্যই করতে পারবে। এটা আমি আর বলছি না, যে যেমন ধরনের মোটামুটি একটা উদাহরণ যদি ঠিকঠাক দিয়েছো তাহলেই হবে। আর কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? এটা খুব সহজ, এটা হচ্ছে রূপক কর্মধারয়। আচ্ছা, তোমরা যারা ধরতে পারোনি, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। কারা কেন খুশি হয়েছিল এটা জানো তোমরা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পের অংশ। তারা হলো
পরাধীন ভারতের হিন্দুস্থানে অর্থাৎ ভারতবর্ষের লোকজন। এবার তোমরা লিখতে হবে এমন সময় ঘটলো সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে না আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে বর্ণিত তপন মাসির বিয়েতে গিয়ে একটা গল্প লিখেছিল এবং মাসির অনুরোধে মেসো সেটাকে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেটা নিয়ে বাড়ি যান তিনি। ছুটি ফুরোলে অনেক দিন কেটে যায়। তপন অপেক্ষা করতে করতে নিরাশ হয়ে বিষণ্ণ মন নিয়ে বসে থাকে। সেই সময় একদিন ছোট মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকাটি নিয়ে আসে। এই ঘটনার কথা বলা হয়েছিল। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে আমি তাকে ছেড়ে দিলাম। এটা তোমরা বুঝতে পারছো, অসুখী একজন। আর যেটা তোমাদের আমার কাছে বারবার জানতে চেয়েছিলে যে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বর কে আর উদ্ধৃতিটির অর্থ কি? কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতায় দিগম্বর হলেন মহাদেবরূপী শক্তিশালী তরুণ বিপ্লবী প্রাণ। আর এই উদ্ধৃতিটির অর্থ কি? মহাদেবের কপালে থাকে এক ফালি চাঁদ যা শিশু চাঁদ। কর কথার অর্থ হলো কিরণ। আসলে মহাদেবরূপী দেশের তরুণ বিপ্লবী সমাজই দেশের অগ্রদূত, যারা পথের দিশা বা আলো দেখায়। বাকি উত্তর তোমরা পেরেছো বা যেমন করেছো সে অনুযায়ী মার্কস পাবে। আর এখানে তোমাদের একটা কোশ্চেন অসুবিধা হবে, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা? এটা আমি বলে দিচ্ছি। সৈয়দ আলাল রচিত সিন্ধু তীরের কবিতায় পঞ্চকন্যা হলেন সিংহল রাজকন্যা পদ্মাবতী, চন্দ্রকলা যাকে বলা হয় চন্দ্রপ্রভা, ব্যাকেটে লিখতে হবে, বিজয়া, রোহিণী এবং বিধুন্নলা, এরা হলেন পঞ্চকন্যা। এই কোশ্চেনটা তোমাদের পক্ষে একটু টাফ ছিল, তাও আমি বলে দিলাম। নামগুলো আরেকবার মিলিয়ে নাও, পদ্মাবতী, চন্দ্রকলা বা চন্দ্রপ্রভা, বিজয়া, রোহিণী এবং বিধুন্নলা, এরা হচ্ছেন পঞ্চকন্যা। তো আজ এ পর্যন্তই। বাকি তোমাদের কোনো উত্তর অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ।